স্বাধীনতার ডাক এসেছে, চলছি যে মা পথ ধরে। ভয় করিস নে মারে তুই, তোর সাহসী দামাল ছেলে। আসুক বাধা, আসুক তুফান, বর্জ্য এসে পথ থামাক। ঝুঁকবো না রে, ঝুঁকবো না, জান থাকতে রুখবো না। লড়তে রাজি, মরতে রাজি, তবু স্বাধীনতার স্বপ্ন আমি ভুলবো না। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প ক্রান্তি। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ক্রান্তি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। জোনাকি পোকাগুলো কালো অন্ধকার রাতকে বুড়ো আঙুল দেখিয়ে সারা জঙ্গল চষে বেড়াচ্ছে। জঙ্গলের আড়াল থেকে মাঝে মধ্যেই পেঁচার ডাক শোনা যাচ্ছে। নদীর পাড় থেকে ভেসে আসছে খ্যাঁক শিয়ালের ডাক। আম, বর, নিম, অশ্বত্থ গাছের আড়ালে লুকিয়ে আছে কতগুলো 18 বছর পেরোনো যুবকের দল। অন্ধকারের মধ্যে গা ঢেকে বসে আছে তারা। এই যুবকের দল ওত পেতে বসে আছে, আর তাদের নিষ্ফলক দৃষ্টি রয়েছে জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া কালো পিচের রাস্তাটির দিকে। মোটা পিচের কালো রাস্তা, আর দুধারে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো 18 পেরোনো যুবকের দল। এদের বয়স অল্প, রক্ত গরম, চোখে রয়েছে স্বাধীনতার তৃষ্ণা। এরা আকুতি বিনতি প্রার্থনার মাধ্যমে নয়, এরা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা আনার সংকল্প গ্রহণ করেছে। এরা করেছে অগ্নি শপথ। এরা ভারত মাতার বীর সন্তান, এরা বিপ্লবী। এখানে হিন্দু মুসলিম, উঁচু নিচু জাতের কোনো বিভেদ নেই। গরিব বড় লোক, টাকার কোনো গরিমা এখানে কাজ করে না। শুধু এদের মধ্যে রয়েছে একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, ভারত মাতার স্বাধীনতা। তাই স্বদেশ প্রেমে দীক্ষা নিয়ে, হাতে অস্ত্র নিয়ে ব্রিটিশ শক্তির কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে উদ্যত হয়েছে তারা। বন্দুক, বোম, কার্তুজ বোঝাই করা একটা ট্রাক আসছে রূপনারায়ণপুরের ব্রিটিশ অস্ত্রাগারে। আর এই ট্রাক বোঝাই করা অস্ত্র ব্রিটিশ অস্ত্রাগারে পৌঁছানোর আগেই সেই ট্রাক থেকে অস্ত্র লুট করার জন্য অন্ধকার জঙ্গলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে এই 18 পেরোনো বিপ্লবীর দল। হঠাৎ ঘন জঙ্গলের ভিতর থেকে পরপর 3 বার শীষ দেবার আওয়াজ ভেসে আসে। বিপ্লবীর দল সজাগ হয়ে ওঠে। অন্ধকার রাস্তায় ট্রাকের আলো দেখতে পাওয়া যায়। বিপ্লবীর দল আক্রমণ করার জন্য প্রস্তুত। দুই ধারে ঘন জঙ্গলে ঘেরা কালো পিচের রাস্তার উপর দিয়ে ট্রাকটি দ্রুত গতিতে এগোতে থাকে। বিপ্লবী দলের মধ্যে থাকা তরুণ যুবক প্রতাপ টর্চ লাইট জ্বালিয়ে অশ্বত্থ গাছের দিকে ইশারা করে। অশ্বত্থ গাছের ওপরে বসেছিল গোপাল। প্রতাপের ইশারা পাওয়া মাত্রই গোপাল দড়ির বাঁধন আলগা করে দেয়। অশ্বত্থ গাছটির কাটা ডালটি দড়ির বাঁধন খুলে ঝপ করে পড়ে কালো পিচ রাস্তাটির ওপর। চলন্ত ট্রাকটির সজোরে ব্রেক কষার শব্দ পাওয়া যায়।
ট্রাকটির ভিতর থেকে কয়েকজন ব্রিটিশ সেনা বেরিয়ে আসে রাস্তার ওপরে পড়া গাছের ডালটিকে সরাতে। ঘন জঙ্গলের ভিতর থেকে বিপ্লবী দলের রিভলভারের গর্জন শোনা যায়। রিভলভারের গুলির আওয়াজ পাওয়া মাত্রই ট্রাকের ভিতর আরও যেসব ব্রিটিশ গার্ড ছিল তারাও হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। ওই ব্রিটিশ গার্ডগুলো ট্রাকের বাইরে বেরিয়ে এসে দেখে গাছের ডাল সরাতে আসা দুই ব্রিটিশ গার্ড মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। তাদের বুক থেকে রক্তের তরল ধারা কালো পিচ রাস্তার কিছুটা অংশ লাল করে দিয়েছে। ব্রিটিশ গার্ড লম্বা সূচলো বন্দুকগুলো শক্ত হাতে ধরে জঙ্গলের এপার ওপার ভালো করে দেখতে থাকে, কিন্তু অন্ধকার আর জোনাকি পোকার আনাগোনা ছাড়া কিছুই চোখে পড়ে না। বিপ্লবী তরুণ যুবক প্রতাপ মুখের ইশারায় খ্যাঁক শিয়ালের ডাক করে। তারপর ঘন জঙ্গল ভেদ করে জ্বলন্ত বুলেট ছুটে আসে ব্রিটিশ গার্ডের বুক লক্ষ্য করে। একের পর এক ব্রিটিশ গার্ড মাটিতে লুটিয়ে পড়তে থাকে। জঙ্গলের ভিতর থেকে ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম স্লোগান ওঠে। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম। বিপ্লবী দল জঙ্গল থেকে বেরিয়ে পিচ রাস্তার ওপর উঠে তারপর ট্রাক বোঝাই করা বন্দুক, কার্তুজ সব কিছু লুট করে মৃত ব্রিটিশ সেনার লাশগুলো ওই ট্রাকের উপর ঢুকিয়ে আগুন লাগিয়ে দেয়। ট্রাকের অয়েল ট্যাঙ্কের বাক্সটি দড়াম শব্দ করে বাস্ট করে। ঘন জঙ্গলের অন্ধকার চিরে আগুনের ঝলকানি ওঠে। গাছের ডালে ঘুমন্ত পাখিগুলো গাছের ডালপালা তোলপাড় করে চিৎকার করে ওঠে। তারপর ওই বিপ্লবী দল লুট করা অস্ত্র ঘোড়ার পিঠে চাপিয়ে হাতে মশাল জ্বালিয়ে জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে তাদের গুপ্ত ডেরার দিকে পা বাড়ায়। চারিদিকে ঘন জঙ্গল, বট, আম, নিম, অশ্বত্থ, তাল, তেঁতুল, বড় বড় বৃক্ষগুলো মুকুন্দপুরের এই পোড়া জমিদার বাড়িটাকে সাধারণ লোকচক্ষুর আড়ালে যেন লুকিয়ে রেখেছে। মুকুন্দপুরের এই পোড়া জমিদার বাড়িটা বিপ্লবীদের আস্থানা। এখানে দিনের বেলাতেও কেউ সচরাচর আনাগোনা করে না। এই জমিদার বাড়িতেই বিপ্লবীরা ব্রিটিশ ট্রাক থেকে লুট করা অস্ত্র এখানে লুকিয়ে রেখেছে। আজ ঠিক রাত্রি 8:30টার সময় একটা মিটিং আছে, তাই বিপ্লবী দলের ছেলেরা অপেক্ষা করছে রামচরণের জন্য। রামচরণ এই স্বতন্ত্র দলটিকে পরিচালনা করে। হঠাৎ ঘুণ ধরা শুকনো কাঠের দরজাটায় কড়া নাড়ার শব্দ পাওয়া যায়। তারপর দরজার পিছন থেকে গৌরনিতাই বলে 3 বার ডাক আসে। গৌরনিতাই, গৌরনিতাই, গৌরনিতাই। গৌরনিতাই শব্দটি হলো এই স্বতন্ত্র দলটির কোড ওয়ার্ড। গৌরনিতাই এই শব্দটি না বললে জমিদার বাড়ির পোড়া দরজাটা ভিতর থেকে কেউ খুলবে না। স্বতন্ত্র দলের একটা গুপ্ত শব্দ হলো গৌরনিতাই। যতই কেউ দরজায় কড়া নাড়া দিক বা দরজা ঠেলুক, কেউ ভিতর থেকে দরজা খুলবে না যতক্ষণ না অচেনা অজানা মানুষটার মুখ থেকে গৌরনিতাই শব্দটি শুনতে পাওয়া যায়। স্বতন্ত্র দলের অন্যতম সদস্য
গোপাল দরজাটা খুলে দেয়। দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করে ছোটোখাটো চেহারা, ফর্সা মুখ, মাথায় সাদা কালো চুল, পরনে ধুতি পাঞ্জাবি, পায়ে নাকড়া জুতো। বয়স খুব জোর 40-45 হবে। চোখের দৃষ্টি তীক্ষ্ণ, সাহসী। এই ব্যক্তিটি হলো রামচরণ, স্বতন্ত্র দলের প্রধান কারিগর। জমাট বাঁধা অন্ধকার ঘর, দুখানা হ্যারিকেন টিমটিম করে জ্বলছে। হ্যারিকেনের টিমটিমে আলো ঘরের ঘন কালো অন্ধকারকে মুছাতে পারছে না। ভাঙা ফাটা চির ধরা মেঝেতে বিপ্লবী ছেলেরা অধীর আগ্রহে বসে আছে। রামচরণবাবু কি বলবে সেটার আশায়। প্লাস্টার ভাঙা, চুন রং ও যত্নের অভাবে এই পুরনো জমিদার বাড়িটার দেয়ালে বট অসত্যের আস্তানা গড়েছে। ঘরের সামনের দেয়ালটায় প্লাস্টার ভেঙে ইটের গাঁথনি দেখা যাচ্ছে। ঘরের এক কোণে একটা মাকড়সা তিল তিল করে জাল বুনছে। রামচরণবাবু ওই মাকড়সাটির দিকে তাকিয়ে একটু ভাবুক প্রকৃতির হয়ে যায়। রামচরণ তিল তিল করে এই স্বতন্ত্র দলটা তৈরি করেছে। এই দলের প্রত্যেকটা ছেলে তার হাতে গড়া। কোন গ্রাম, কোন প্রান্ত থেকে খুঁজে খুঁজে তালিম দিয়ে পুড়িয়ে পিটিয়ে এই ছেলেগুলোকে বিপ্লবের পথে এনেছে। এই ছেলেগুলো তার নিজের ছেলের থেকে অনেক দামি। এদের চোখের দিকে তাকালে রামচরণের বুকে ক্রান্তির আগুন জ্বলে ওঠে। রামচরণ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বিপ্লবী ছেলেগুলোর চোখে চোখ রেখে বলে ওঠে, আমার বিপ্লবী ভাইরা, আমরা আমাদের প্রথম পদক্ষেপে সফল হয়েছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় এক সফলতা। কিন্তু এই সফলতায় আনন্দ করার মতো পরিস্থিতি এখন নয়। আমাদের লড়াইয়ের যে খামতিটা ছিল, সেই খামতিটা কিছুটা মিটেছে মাত্র। আমরা ব্রিটিশের ট্রাক থেকে গোলা বারুদ, রিভলভার, বোম সংগ্রহ করতে সফল হয়েছি। এবার আমাদের দ্বিতীয় পদক্ষেপে এগোতে হবে। সেই রিভলভার, সেই গোলা বারুদগুলোকে কাজে লাগাতে হবে। আমার বীর বিপ্লবী ভাইরা, আমরা এবার যে অভিযানে নামতে চলেছি সেটা তোমাদের অনুমানের বাইরে। এখানে আমার পরিকল্পনাই বলো, আমার শেখানো সব শিক্ষা দীক্ষা নিয়ম নীতিই বলো, কোনো কিছুই কাজ করবে না। এই পদক্ষেপে যদি তোমাদের সফল হতে হয়, তাহলে গোলা বারুদ অস্ত্রের থেকেও বেশি দরকার সেটা হলো তোমার বুকের ভিতরে থাকা সাহস, নিজের বাহুবল, নিজের বুদ্ধিমত্তা আর স্বদেশ প্রেম। আমার ক্রান্তিকারী ভাইরা, তোমরা নিশ্চয়ই পলাশপুরের বলাই মাঠের নাম শুনেছ। এই বলাই মাঠের পাশ দিয়ে গেছে পলাশপুর স্টেশন। একসময় এই বলাই মাঠে সবুজ ধান খেতে ভরে থাকতো। এই বলাই মাঠে পলাশপুরের গরিব দুঃখী চাষিদের ধান জমি ছিল। গ্রামের চাষিরা গ্রীষ্ম, বর্ষা, শীতকে উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে ধান ফলাতো। তারপর সেই ধান হাটে বাজারে বিক্রি করে দুটো অন্ন তুলে দিত পরিবারের মুখে। আর এই ব্রিটিশ সরকার গরিব দরিদ্র চাষিদের মুখ থেকে তাদের নাবালা ছিনিয়ে নিয়েছে। ওই বলাই মাঠের চাষিদের জোর করে নীল চাষ করতে বাধ্য করেছে। আর যেসব চাষিরা ওই ব্রিটিশ অত্যাচারের কাছে, ব্রিটিশ শাসনের কাছে মাথা ঝুঁকায়নি, সেই সব চাষিদের ধান জমিতে আগুন জ্বলেছে, ঘর বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, গাছের গোড়ায় দড়ি বেঁধে চাবুকের পর চাবুক মারা হয়েছে, এমনকি হাতে পায়ে দড়ি বেঁধে জ্যান্ত কবর দেয়া হয়েছে ওই বলাই মাঠে। তাদের বউ বাচ্চা হয়েছে আজ অনাথ, পথের ভিখারি। আজ ওই বলাই মাঠ, ওই পলাশপুর গ্রাম এখন শ্মশান ভূমি। যেখানে একটা সময় মানুষের বসবাস ছিল, সেখানে এখন শিয়াল কুকুরের আড্ডা। গরিব দরিদ্র চাষিরা ব্রিটিশ অত্যাচারের ওই নরকীয় ধ্বংসলীলায় শেষ হয়ে গেছে। সেই বলাই মাঠে যেখানে সোনার ধান ফলত, সেখানে এখন গড়া হচ্ছে জনসেন বিল্ডিং। আগামী সোমবার সেই জনসেন বিল্ডিং উদ্বোধন হবে। বড় বড় অফিসার আসবে কলকাতা থেকে, ভালো খাওয়া দাওয়া হবে, নাচ গান হবে, জলসা বসবে, কঠোর পাহারার ব্যবস্থা থাকবে। আর আমাদের লক্ষ্য হবে ওই জনসেন বিল্ডিং ধ্বংস করে দেয়া। শত শত গরিব দুঃখী দিন দরিদ্র ভারতবাসীর ভিটে মাটি কেড়ে নিয়ে তাদের চোখের জলে তৈরি করা ওই জনসেন বিল্ডিং এর পতন চাই আমরা। জনসেন বিল্ডিং এর ভিতরে কত ব্রিটিশ সেনা থাকবে, তাদের হাতে কত অস্ত্র থাকবে, এ বিষয়ে আমার কোনো অনুমান নেই। এখানে আমাদের আগে থেকে তৈরি করা কোনো পরিকল্পনায় কাজে লাগবে না।
তবু আমরা এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। এই অভিযানে তোমাদের নেতৃত্ব করবে প্রতাপ। রামচরণবাবু মাঝপথে তার বক্তব্য থামিয়ে তার ঝোলা ব্যাগ থেকে একটা কাগজের ম্যাপ বার করে বিপ্লবী ছেলেদের উদ্দেশ্যে বলে ওঠেন, এর বোঝানোর জন্য আমি একটা ম্যাপ আগে থেকেই এঁকে রেখেছি। এই যে এই ম্যাপটা দেখতে পাচ্ছ, এই ম্যাপে যে বিল্ডিংটা রয়েছে সেটা হচ্ছে জনসন বিল্ডিং। আর বিল্ডিং এর পিছনে এই যে সবুজ রঙের জঙ্গলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবকালীর জঙ্গল। এই জনসন বিল্ডিং এ মোট 14টি ঘর আছে আর একটি বিরাট বড় খোলা বারান্দা আছে দোতলায়। সেখানেই জলসা চলবে, কড়া পাহারা মজুদ থাকবে। তোমরা ঠিক সন্ধে 7টার মধ্যে জনসন বিল্ডিং এর পিছনে শিবকালীর জঙ্গলে অপেক্ষা করবে। রাত্রির 8টা থেকে 8:30টার সময় যখন জনসন বিল্ডিং থেকে নাচ গান হই হুল্লোড়ের শব্দ পাবে, যখন ব্রিটিশরা ওই জলসার আনন্দে মশগুল হয়ে যাবে, তখন প্রতাপ, রমেশ, অনির্বাণ, বিমল, সুশীল, তোমরা এই 5জন তোমাদের ব্যাগে বোম ভরে, কোমরে রিভলভার, একটা নয় 2টো করে থাকবে প্রত্যেকের কাছে। তোমরা পাঁচিল পেরিয়ে জনসেল বিল্ডিং এর পিছনে যাবে। বাথরুম থেকে যে পাইপ জনসেল বিল্ডিং এর দেওয়ালের গা দিয়ে নিচে নেমে এসেছে, সেই পাইপ বয়ে জনসেল বিল্ডিং এর ছাদে উঠতে হবে একজনকে। তারপর যে প্রথমে জনসেল বিল্ডিং এর ছাদে উঠবে, সে ছাদের কর্নিশে একটা শক্ত দড়ি বেঁধে নিচে ফেলে দেবে। ওই দড়ি ধরে বাকি 4জন ছাদের ওপরে উঠবে। এই দড়িটা কেউ খুলবে না। এই দড়িটা দিয়ে সহজেই তোমরা আবার নিচে নামতে পারবে। তারপর একজন ছাদে অপেক্ষা করবে আর বাকি 4জন ছাদের দরজা দিয়ে ভিতরে ঢুকবে। যে বারান্দার ভিতর জলসা চলছে সেখানে বোম ছুটবে, কিন্তু সাবধান, বোমের আগুন বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ার আগেই তোমাদের আবার ছাদে ফিরে আসতে হবে। বিল্ডিংয়ের ভিতরে আগুন লাগার পরই হই হুল্লোড় পড়ে যাবে। যে যা পারবে ওই গোড়া ইংরেজরা জনসন বিল্ডিং এর বাইরে বেরোনোর চেষ্টা করবে আর নিচ থেকে ব্রিটিশ গার্ড ছাদে ওঠার চেষ্টা করবে। তখন তোমরা ছাদ থেকে নিচে বোম ছুড়বে। তারপর তোমাদের কাজ হয়ে গেলে ছাদের উপর থেকে মশাল জ্বালিয়ে ইঙ্গিত দেবে জঙ্গলের পূর্ব দিকে। তাহলে তোমাদের বাকি বিপ্লবীরা বুঝতে পারবে যে তোমাদের কাজ হয়ে গেছে। তারপর তোমাদের কাজ হয়ে গেলে ছাদের কর্নিশে বাঁধা দড়ি ধরে নিচে নেমে শিবকালীর জঙ্গলে ফিরে যেতে হবে তোমাদের। শিবকালীর জঙ্গলে পৌঁছে তোমরা জঙ্গলের পূর্ব দিকে ছুটে পালাবে। সেই জঙ্গলের পূর্ব দিকে অপেক্ষা করছে সিধু ডাকাত। ও আমাদেরই লোক। সিধুকে সব বলা আছে। ও জঙ্গলের রাস্তা চেনে। ও তোমাদের কালা পাহাড়ির জঙ্গলে নিয়ে যাবে। ওখানেই কদিন তোমাদের আত্মগোপন করে থাকতে হবে। এরপর দ্বিতীয় পদক্ষেপ, জনসন বিল্ডিং এ আগুন লাগার পর ব্রিটিশ পুলিশরা কিন্তু সারা বিল্ডিং ঘিরে নেবে। তোমাদের বেরোনোর পথ কঠিন হয়ে যাবে। তাই জন্য দ্বিতীয় পদক্ষেপ, আমি একটা পুরনো লরি জোগাড় করেছি লুধিয়ান সিং এর কাছ থেকে। ওই লুধিয়ান সিং এর কাছ থেকে লরি চালানোও শিখে নিয়েছি। আমি ওই লরির মধ্যে গোলা বারুদ বোঝাই করে জনসন বিল্ডিং এর সামনে অপেক্ষা করব। তারপর তোমরা যখন জনসেল বিল্ডিং এর ছাদ থেকে মশাল জ্বালিয়ে ইঙ্গিত করবে, তখন আমার লরি দ্রুত বেগে জনসেল বিল্ডিং এর গেট ভেঙে জনসেল বিল্ডিং এর সদর দরজায় আঘাত করবে। আর একবার ওই লরি ভর্তি গোলা বারুদের স্তূপে আগুন পড়লে জনসেল বিল্ডিং এর আর একটা ইটও আস্ত থাকবে না। তোমরা জনসেল বিল্ডিং এ বোমা নিক্ষেপ করার পর এক মুহূর্ত আর দেরি করবে না। তোমরা একবার জঙ্গলের পূর্ব দিকে পৌঁছাতে পারলে তোমাদের নিরাপত্তা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সেখানে সিধু ডাকাত তোমাদের রক্ষা করবে। মনে রাখবে একটা কথা, এখানে আমার তৈরি করা এই পরিকল্পনা কাজ নাও করতে পারে। পরিস্থিতি এর বিপরীত হতে পারে, যেটা আমাদের কল্পনার বাইরে। আর বিপরীত পরিস্থিতিতে তোমাকে বাঁচাতে পারে, আমাদের এই ক্রান্তিকারী অভিযানকে সফল করতে পারে একমাত্র তোমার সাহস, তোমার মনোবল, তোমার বুদ্ধিমত্তা, তোমার বাহুবল, তোমার ভিতরে থাকা স্বদেশ প্রেম। বন্ধুরা, নয় তোমার মৃত্যুই শেষ কথা বলবে, নয় তোমার রক্তই স্বাধীনতা লিখবে। একটা কথা মনে রেখো, ইতিহাস তোমায় মনে রাখুক বা না রাখুক, এটা বড় কথা নয়। তুমি যে স্বাধীনতার লড়াইয়ে একজন ক্রান্তিকারী যোদ্ধা, এটাই বড় কথা। এই স্বাধীনতার লড়াইয়ে যদি তোমার মৃত্যুও হয়, মৃত্যু তোমায় মারতে পারবে না। সমস্ত ভারতবাসীর বুকে শহীদ হয়ে বেঁচে থাকবে তুমি।
তোমার বীরত্বের গল্প আগামী প্রজন্মের কাছে প্রেরণা যোগাবে। তুমি মরেও মরবে না, সমস্ত ভারতবাসীর বুকে শহীদের সিংহাসনে বসে রাজ করবে তুমি। এসো আমার বীর বিপ্লবী ভাইরা, আমি তোমাদের সাথে একবার আলিঙ্গন করি। জানি না আর কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে কিনা। যদি আমি ভবিষ্যতে নাও থাকি, তোমাদের আমি যা শিখিয়েছি, তোমাদের রক্তে আমি যে ক্রান্তিকারীর বিপ্লব এনেছি, তোমাদের মনে আমি যে স্বাধীনতার জোয়ালা আগুন জ্বালিয়েছি, সেটা কোনোদিন নিভতে দেবে না। আমি থাকি বা না থাকি, যেন এই আগুন কোনোদিন নেবে না, যতক্ষণ না আমরা আমাদের স্বাধীনতা ওই ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নিতে পারছি, ততক্ষণ আমাদের বিপ্লব থামবে না। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম। ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতরম। রামচরণ চলে গেছে, কিন্তু তার কথাগুলো, তার আদর্শ এখনো বুকে গেঁথে রয়েছে প্রতাপের। প্রতাপ হলো শীতলপুরের জমিদার বাড়ির ছেলে। বাড়ির সবাই জানে যে প্রতাপ কলেজে পড়াশোনা করছে, কিন্তু সে পড়াশোনা ছেড়ে এই বিপ্লবের পথে পা দিয়েছে। প্রতাপের হাতে একটা চিঠি রয়েছে। চিঠিটা কালকে এসেছে প্রতাপের গ্রাম থেকে। প্রতাপ যখন অনেক ছোট, তখন তার মা মারা যায় কলেরায়। প্রতাপের বাবা আবার বিয়ে করেন। মাতৃহারা ছোট্ট প্রতাপের হাত ধরে তার নতুন মা তারাসুন্দরী দেবী। ছোট্ট প্রতাপ এই তারাসুন্দরী দেবীকে নতুন মা বলেই ডাকত। প্রতাপের একটা ভাই আছে, তার নাম বজেন্দ্র। প্রতাপ হেরিকেনের দমটা একটু জোরে দিয়ে চিঠির কামটা খুলতে থাকে। চিঠিটা তার গ্রাম থেকে তার নতুন মা পাঠিয়েছে। প্রিয় খোকন, কেমন আছিস? অনেকবার তোকে চিঠি পাঠিয়েছি। প্রিয় খোকন, কেমন আছিস? অনেকবার তোকে চিঠি পাঠিয়েছি, একবারও কোনো চিঠির উত্তর পাঠাসনি। তুই ভালো আছিস তো বাবা? তোর জন্য বড়ই দুশ্চিন্তা হয় জানিস। পুজোর ছুটিতে সেই কবে বাড়ি এসেছিলিস, তারপর থেকে তোর আর কোনো খোঁজ খবর নেই। কি খাচ্ছিস, কি পড়ছিস, কেমন আছিস কে জানে। জানিস খোকন, তোর বাবার শরীরের অবস্থাও খুব একটা ভালো নয়। কি কঠিন রোগ হয়েছে কে জানে, কবিরাজ ডাক্তারেও ধরতে পারছে না। কিন্তু জমিদারির কাজ তো করতেই হবে বল, নয়তো সংসার চলবে কি করে। তোর বাবা ওই অসুস্থ শরীর নিয়ে জমি জমার কাজ সামাল দিচ্ছে। তোর বাবার ইচ্ছেই পড়াশুনো তো অনেকই হলো, তুই গ্রামে ফিরে এসে এবার জমি জমার কাজ দেখাশোনা করতো। জানিস খোকন, মিত্তির বাড়ি মেজ মেয়ের সাথে তোর বিয়ের কথা চলছে। তোর বাবার আর আমার মেয়েটাকে খুবই পছন্দ হয়েছে। তোর বাবার ইচ্ছা তুই বিয়ে থা করে সংসারের প্রতি মন দে। জমিদারির কাজ সব বুঝে নে দিকিরি বাবার কাছ থেকে। তাছাড়া আমারও তো বয়স হয়েছে বল, হেসেলে আর একজন হলে আমার একটু সুবিধেই হয়। এই জানিস খোকন, তোর ভাই ব্রজেন্দ্র চাকরি পেয়েছে, ব্রিটিশ পুলিশের দারোগা হয়েছে রে। তোর ভাইকে পই পই করে বারণ করেছে তোর বাবা, কিন্তু কে কার কথা শোনে বল। তোর বাবার তো একদমই ইচ্ছে নেই যে ব্রিটিশ পুলিশের চাকরি করুক তোর ভাই। তোর বাবার সাথে তো রাগ করে তোর ভাই ঘরও ছেড়েছে। ছোটবেলা থেকেই তো জানিস তোর ভাই কেমন একগুঁয়ে, যেটা বলবে সেটা করবেই করবে। মনে আছে খোকন, আমাদের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় তুই তোর ভাইয়ের ঘুড়িটা কেটে দিয়েছিলিস বলে তোর ভাই তো তোর মাথাটাই ফাটিয়ে দিয়েছিল। সেই দিনগুলো ভাবলে এখনো আমার চোখে জল আসে জানিস। কত কষ্ট করে মানুষ করেছি তোদের দুজনকে। একা একা থাকি তো, তাই কথা বলারও লোক পাই না জানিস।
তাই চিঠিটা একটু বড়ই হয়ে গেল। খোকা, আমার চিঠির উত্তর দিস, গ্রামে ফিরে আয় খোকা, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে। ইতি, তোর নতুন মা। প্রতাপ চিঠিটা ভাঁজ করে তার বুক পকেটে রেখে দেয়। খোলা জানলা দিয়ে গাছের পাতার আড়াল থেকে পূর্ণিমার গোল চাঁদ দেখা যাচ্ছে। এখন এসব চিন্তা করার সময় নয়। আমার এখন একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, ভারত মাতার স্বাধীনতা। মনে মনে ভাবে প্রতাপ। আঠেরো জন বিপ্লবী রণসাজে সজ্জিত, তারা শিবকালীর জঙ্গলে অপেক্ষা করছে। তারা একটা সুযোগ পেলেই আক্রমণ করবে জনসন বিল্ডিংয়ে। জনসন বিল্ডিং থেকে ইংরেজি গ্রামোফোনের একটা সুর ভেসে আসছে, তার সাথে হাসাহাসি ও কোলাহলের শব্দ। জনসন বিল্ডিংয়ের সামনে ঘোড়ায় টানা গাড়ি ও 2-3টে কলকাতা থেকে ব্রিটিশ ট্যাক্সির ভিড় জমেছে। চার্চের ঘড়িতে 8টা বাজার ঘন্টা বাজল। প্রতাপ তার সাথীদের উদ্দেশ্যে বলল, আর দেরি নয়। রমেশ, বিমল, সুশীল, অনির্বাণ, তোমরা তৈরি তো? তোমরা আমার সাথে এসো, আর বাকি ছেলেরা এখানে অপেক্ষা করবে। কোনো বিপদ ঘটলে আমরা শীষ দেব। তখন তোমাদের মধ্যে থেকে আরও 6 জন পাঁচিল পেরিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকবে। গোপাল, তুমি আম গাছে, রমেন, তুমি নিম গাছে, কার্তিক, তুমি বট গাছে উঠে ওখান থেকে তোমরা সব কিছু নজর রাখবে। যদি ব্রিটিশ পুলিশ আমাদের ধাওয়া করে তাহলে তোমরা গাছের উপর থেকে গুলি চালাবে। যদি গুলিতে কাজ না হয় তাহলে বোম ছুড়বে। ঠিক আছে? ইনকলাব জিন্দাবাদ, বন্দে মাতারাম। আবার দেখা হবে বন্ধু। প্রতাপ তার 4 সহচরকে নিয়ে বাউন্ডারির পাঁচিল পেরিয়ে জনসন বিল্ডিংয়ের পিছনে পৌঁছায়। 4 জন ব্রিটিশ গার্ড হাতে লম্বা সুচলো বন্দুক নিয়ে জনসন বিল্ডিংয়ের পিছন দিকে পাহারা দিচ্ছে। ব্রিটিশ প্রহরীদের দেখে প্রতাপ ও তার সহচর পাঁচিলের এক কোণে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। এখানে বন্দুকের গুলি চালানো যাবে না। বন্দুকের গুলির শব্দে সবাই সজাগ হয়ে যাবে, তাদের অভিযানটাই ব্যর্থ হয়ে যাবে। তাই প্রতাপ তার পিঠ থেকে তীর ধনুক বার করে তীরের ফলায় মাখিয়ে নেয় স্যারিনেস আর ফিনারগান। রক্তের সাথে একবার এই বিষের সংস্পর্শ আসলে মানুষ একটা টু শব্দ করতে পারে না, তার আগেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতাপ যেহেতু বিজ্ঞান বিভাগের ছাত্র, সেহেতু এইসব ফর্মুলা তার মুখদর্পণে। প্রতাপ জানতো এমনি পরিস্থিতি আসবেই, তাই সে আগে থেকেই তৈরি হয়ে এসেছে। প্রতাপ ধনুকে তীর লাগিয়ে 4 জন ব্রিটিশ গার্ডকে ধরাশায়ী করে দেয়। তারপর বিল্ডিংয়ের পিছনের দেয়ালে বাথরুমের পাইপ ধরে ছাদের ওপরে ওঠার চেষ্টা করে। প্রতাপ বাথরুমের পাইপ ধরে ছাদের ওপরে ওঠার আগেই ছাদের এক কিনারা থেকে উঁকি মেরে দেখে ছাদের ওপরে প্রায় 10-12 জন ব্রিটিশ গার্ড পাহারা দিচ্ছে। প্রতাপ বুঝতে পারে এইভাবে ছাদে ওঠা যাবে না। প্রতাপ বাথরুমের পাইপ ধরে নিচের দিকে নামতে থাকে। বাথরুমের পাইপ ধরে নিচে নামার সময় প্রতাপের চোখে পড়ে বাথরুমের জানলাটা। প্রতাপের মাথায় উপস্থিত বুদ্ধি খেলে যায়। প্রতাপ বাথরুমের জানলার শিক ভেঙে বাথরুমের ভিতরে ঢুকে পড়ে। তারপর বাথরুমের দরজাটা ভিতর থেকে লক করে দেয়, যাতে বাইরের কেউ ভিতরে না ঢুকতে পারে। বাথরুমের জানলা দিয়ে প্রতাপ দড়ি ফেলে দেয় নিচের দিকে। দড়ি ধরে রমেশ, বিমল, অনির্বাণ বাথরুমের জানলা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। প্রতাপ বাথরুমের দরজাটা হালকা ফাঁক করে দেখে গ্রামোফোনের মিউজিকের তালে ব্রিটিশ সাহেব ও রমণীরা হাসাহাসি ও নাচ গানে মশগুল। প্রতাপ তার সহচরের সাথে কথা বলে আক্রমণ করার জন্য সব রকম ঘুঁটি সাজিয়ে নেয়। প্রতাপ ও বিমল
বাথরুমের দরজা আস্তে করে খুলে বারান্দার সামনে আসে। যেখানে ব্রিটিশের জলসা চলছিল সেখানে প্রতাপ ও বিমল দুটো করে মোট 4টে বোমা নিক্ষেপ করে। বোমার আওয়াজে জনসন বিল্ডিং কেঁপে ওঠে। গ্রামোফোনের মিউজিক বন্ধ হয়ে যায়। চারিদিকে চিৎকার চেঁচামেচিতে আলোড়ন সৃষ্টি হয়। Oh my God! বোমের আওয়াজ পেয়ে 7 থেকে ব্রিটিশ সেনা দ্রুত গতিতে দোতলা বিল্ডিংয়ের দিকে নিচে নেমে আসে। কিন্তু তাদেরকে জবাব দেওয়ার জন্য আগে থেকেই সিঁড়ির মুখে অপেক্ষা করছিল অনির্বাণ ও রমেশ। সিঁড়ি দিয়ে দোতলা বিল্ডিংয়ে নামার আগেই অনির্বাণ ও রমেশ ওই 10-12 জন ব্রিটিশ গার্ডকে নিকাশ করে দেয়। প্রতাপ ও বিমল আরও 2খানা বোমা নিক্ষেপ করে নিচের সিঁড়ির দিকে, যাতে নিচের সিকিউরিটি গার্ড ওপরে না উঠতে পারে। প্রতাপ, বিমল, অনির্বাণ ও রাকেশকে নিয়ে ছাদে উঠে আসে। তারপর হাতে একটা মশাল নিয়ে জনসন বিল্ডিংয়ের সামনের দিকে ইশারা করে। প্রতাপের ইশারা করা মাত্রই জনসন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্রাকের আলো জ্বলে ওঠে। ট্রাকটা খুব দ্রুত গতিতে জনসন বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তারপর পাঁচিল দিয়ে ঘেরা গেট ভেঙে জনসেল বিল্ডিংয়ের সদর দরজায় আঘাত করে। লরিটা যখন জনসেল বিল্ডিংয়ের দিকে খুব দ্রুত গতিতে ছুটে আসছে, তখন প্রতাপ দেখতে পায় ট্রাকের ড্রাইভারের সিটে বসে আছে রামচরণ বাবু। তারপর ট্রাকটা জনসেল বিল্ডিংয়ের দেওয়ালে ধাক্কা মারতেই চারিদিকে আগুনের দাবানলের সৃষ্টি হয়। তারপর ট্রাকটা জনসেল বিল্ডিংয়ের দেওয়ালে ধাক্কা মারতেই চারিদিকে আগুনের দাবানলের সৃষ্টি হয়। আর সেই আগুনের মধ্যে ট্রাকে বসে থাকা রামচরণবাবুর মুখটা ম্লান হয়ে যায়। প্রতাপের বুকটা কেঁদে ওঠে। ছাদের ওপর থেকে জনসেল বিল্ডিংয়ের পিছন দিকে দড়ি ছোড়া হয়। দড়ি ধরে আস্তে আস্তে 4 জন নিচে নেমে আসে। নিচে নেমে 4 জন ছুটতে থাকে পাঁচিলের দিকে। হঠাৎ পিছন থেকে কিছু কুকুরের ডাক শুনতে পাওয়া যায়। প্রতাপ পিছন ফিরে তাকিয়ে দেখে প্রায় 10-12টা শিকারী পোষা কুকুর সিংহের বেগে ছুটে আসছে তাদের দিকে। প্রতাপ ব্যাগ থেকে বোমটা বার করে ছুড়ে দেয় কুকুরগুলোর দিকে। ধপ করে বোম ফাটার শব্দ। তারপর আর কুকুরগুলোকে দেখতে পাওয়া যায় না। প্রতাপ ও তার 4 সাথী পাঁচিল পেরিয়ে শিবকালীর জঙ্গলে এসে পৌঁছায়। তারপর দলের বাকি ছেলেদেরকে নিয়ে রামচরণবাবুর কথা মতো তারা শিবকালীর জঙ্গলের পূর্ব দিকে হাঁটতে থাকে। প্রায় 30 মিনিট হাঁটার পর পিছন দিক থেকে কিছু কুকুরের শব্দ ভেসে আসে। পিছন দিকে তাকাতেই দেখা যায় কিছু টর্চের আলো দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। প্রতাপ বুঝতে পারে ব্রিটিশ পুলিশ তাদের সহজে পিছু ছাড়বে না। গোপাল বলে ওঠে, প্রতাপদা, ব্রিটিশ পুলিশরা পিছু নিয়েছে। একসাথে আমরা ছুটলে সবাই ধরা পড়ে যাব গো। তার থেকে বরং আমি, বিনয় আর সুজয় আর বংশী এই পুলিশদের আটকাচ্ছি। তোমরা বরং পালাও। আর যদি পুলিশের হাত থেকে বাঁচতে পারি তাহলে কালাপাহাড়ির জঙ্গলে দেখা হবে গো। প্রতাপ বলল, না রে ভাই, তোরা বরং এগো, আমি বরং ওদের আটকাচ্ছি। বারে বাহ, দেশটা কি শুধু তোমার একার নাকি গো? আমার নয়। আমি এ মাটিতে জন্মাইনি। আমাকে একবার সুযোগ দাও না প্রতাপদা। আমি তোমার মতো অত শিক্ষিত নই, অত চালাক চতুর নই গো। আমাকে একবারটি সুযোগ দাও। আমি একবার বন্দুক নিয়ে ওদের সামনে দাঁড়াতে চাই। ওরা আমার চোখের সামনে আমার বাপ মাকে পুড়িয়েছে। ছোট বোনটাকে খিদের জ্বালায় শুকিয়ে শুকিয়ে মরতে দেখেছি আমি। কথা বাড়াওনি প্রতাপদা, তোমাকে এই দলে দরকার আছে গো। যাও যাও প্রতাপদা, যাও। আমার কথা ভাবতে হবে নি। আমার মতো একটা গোপাল চলে গাইলে আরো 20টা গোপাল তুমি পেয়ে যাবে।
কিন্তু তোমাকে এই ক্রান্তিকারী স্বতন্ত্র দলের এখনো অনেক দরকার আছে গো। গোপালের কথা মতো প্রতাপ বাকি 14 জনকে নিয়ে এগিয়ে যায়। বংশী, বিনয়, সুজয় আর গোপাল ব্রিটিশ পুলিশদের রুখে দেবার জন্য সেখানেই রয়ে যায়। শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দে 14 জন বিপ্লবী এগিয়ে চলে শিবকালীর জঙ্গলের পূর্ব দিকে। মাঝে মধ্যেই জঙ্গলের ভিতর থেকে প্যাঁচার ডাক ভেসে আসছে, পিছন দিক থেকে কিছু গোলা বারুদের শব্দ ভেসে আসছে। গোপাল, বংশী আর বিনয় যতক্ষণ ব্রিটিশ পুলিশদের ঠেকিয়ে রাখতে পারবে ততক্ষণই মঙ্গল। রাতের অন্ধকারে পথ চলা খুব মুশকিল। হঠাৎ সামনের জঙ্গল থেকে কিছু টর্চের আলো দেখতে পাওয়া যায়, তার সাথে শিকারি কুকুরের ঘেউ ঘেউ ডাক। বিপ্লবীরা থমকে দাঁড়ায়, যে যা পারে গাছের পিছনে লুকিয়ে পড়ে। শিকারি কুকুরগুলো বিপ্লবীদের গায়ের গন্ধ শুকে দ্রুত বেগে ছুটে আসে তাদের দিকে। শিকারি কুকুরের হাত থেকে বাঁচতে বিপ্লবীরা গুলি চালায়। ব্রিটিশ পুলিশ দ্রুত বেগে ছুটে আসে এবং পজিশন নেয়, বিপ্লবীদের লক্ষ্য করে গুলি চালায়। বিপ্লবীরা শিকারি কুকুরগুলোকে খতম করে ব্রিটিশ পুলিশের আক্রমণের পাল্টা জবাব দেয়। গোলা বারুদের শব্দে জঙ্গল কেঁপে ওঠে। গাছে থাকা ঘুমন্ত পাখির দল চিৎকার করে ওঠে। বাতাসে বারুদের গন্ধ। ব্রিটিশ ও বিপ্লবীদের এই মর্মান্তিক লড়াই সেদিন দাঁড়িয়ে দেখছিল শিবকালীর জঙ্গল। বন্দে মাতারাম বলে লুটিয়ে পড়তে থাকে একটার পর একটা বিপ্লবীর দেহ। প্রতাপ ইশারা করে বিক্রমকে। বিক্রম তার ঝোলা ব্যাগ থেকে একটা বোম বার করে ব্রিটিশ পুলিশের মাঝে ফেলে। জঙ্গল কাঁপিয়ে একটা বিকট শব্দ, তারপর কিছুক্ষণ নিস্তব্ধতার আড়ালে ডুবে যায় সারা জঙ্গল। বিপ্লবীরা বুঝতে পারে না যে বোমের আঘাতে সামনে থাকা সমস্ত ব্রিটিশ পুলিশ মারা গেছে কিনা। তারাও গাছের পিছনে চুপচাপ কিছুক্ষণ বসে থাকে। কিছুক্ষণ নিস্তব্ধতার আড়ালে চুপ করে বসে থাকার পর আবার জঙ্গল কেঁপে ওঠে গুলির শব্দে। না, সামনে থেকে নয়, পিছন থেকে। যে ব্রিটিশ পুলিশের দল বিপ্লবীদের পিছন দিক থেকে ধাওয়া করে আসছিল, যাদেরকে এতক্ষণ গোপাল তার সর্বশক্তির মাধ্যমে আটকে রেখেছিল, গোপাল ও আরও 3 জন বিপ্লবীদের শহীদের কোলে ঘুম পাড়িয়ে ব্রিটিশ পুলিশ এগিয়ে এসেছে পিছন দিক থেকে। পিছন দিক থেকে বরাঙ্গর ব্রিটিশ পুলিশের গুলির ফায়ারিং আসছে। তার সাথে তাল মিলিয়ে সামনের একটা ঝোপ থেকে গুলি ছুটে আসছে বিপ্লবীদের লক্ষ্য করে। প্রতাপ বুঝতে পারে ব্রিটিশ পুলিশের সাথে এইভাবে লড়াই করে পারা যাবে না। প্রতাপ বিক্রম ও সুশীলকে ইশারায় কাছে আসতে বলে। প্রতাপ বলে, বিক্রম, তোমার কাছে যে বোমটা আছে সেটা তুমি আমায় দাও। এইভাবে ব্রিটিশ পুলিশদের ঠেকিয়ে রাখা যাবে না। আমি এই বোমটা পিছন দিকে ছুড়ব। পিছন দিকে ছোড়া মাত্রই বিক্রম, রবিন, সুরেশ এই 4 জন ডান দিকে ছুটবে। অনির্বাণ, সুশীল আর কমলেশ, নিমাই তোমরা বাম দিকে, আর আমি সামনের দিকে। যদি বেঁচে থাকি তাহলে কালা পাহাড়ির জঙ্গলে দেখা হবে বন্ধু। বন্দে মাতারাম। 20 জন বিপ্লবী অংশগ্রহণ করেছিল এই লড়াইয়ে, কিন্তু নিহত হতে হতে তাদের সংখ্যা এসে দাঁড়িয়েছে 8 জনে। শেষ বেঁচে থাকা বোমটা ছুড়ে দেয় প্রতাপ জঙ্গলের পিছন দিকে। দড়াম করে এক বিকট শব্দ, বিদ্যুতের মতো আলোর ঝলকানি। কিছুক্ষণের জন্য আবার নিস্তব্ধতা। শুকনো পাতায় আগুন লেগে আগুনের পরিধিটা একটু বেড়ে যায়। প্রতাপের কথা মতো বিক্রম, রবিন, সুরেশ ডান দিকে, আর অনির্বাণ, কমলেশ, সুশীল, নিমাই বাম দিকে ছুটে পালায়। প্রতাপ দৌড়ায় সামনের দিকে। প্রতাপকে সামনের দিকে ছুটে যেতে দেখতে পায় ঝোপের মধ্যে লুকিয়ে থাকা 2 ব্রিটিশ গার্ড। 2 ব্রিটিশ গার্ড প্রতাপের পিছু নেয়। 2 ব্রিটিশ গার্ড মুখে হুইসেল বাঁশি বাজাতে বাজাতে ছুটতে থাকে প্রতাপের পিছন পিছন। হুইসেল বাঁশির শব্দ শুনে আরও 10-12 জন ব্রিটিশ গার্ড প্রতাপের পিছু নেয়।
প্রতাপের পিছন থেকে ব্রিটিশের ছোড়া জ্বলন্ত গুলি ছুটে আসে। প্রতাপ ব্রিটিশের গুলির হাত থেকে বাঁচতে এঁকে বেঁকে ছুটতে থাকে। একটা গুলি প্রতাপের ডান কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রতাপ প্রাণপণে দৌড়াতে থাকে সামনের দিকে। হঠাৎ একটা জ্বলন্ত বুলেট প্রতাপের ডান হাতে লাগে। ডান হাতে থাকা রিভলভারটা ছিটকে পড়ে যায়। বড় একটা পাথরে হোঁচট খেয়ে মাটিতে গড়িয়ে পড়ে প্রতাপ। ছুটে আসা ব্রিটিশ গার্ড গোল করে ঘিরে নেয় প্রতাপকে। একটা ব্রিটিশ সিপাহের নলওলা লম্বা বন্দুকের মুখটা ঠেকানো থাকে প্রতাপের কপালে। প্রতাপ বুঝতে পারে আর কোনো উপায় নেই। শেষ মুহূর্তের কিনারায় এসে পৌঁছেছে সে। এক ব্রিটিশ অফিসার ওই ব্রিটিশ সিপাহীকে অর্ডার দেয়। Finished him! ব্রিটিশ সিপাহীটি নলওলা বন্দুকটি ফায়ার করার জন্য শক্ত হাতে ট্রিগারে আঙুল দেয়। প্রতাপ বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা মাত্র। তার কপালে হয়তো এইটুকুই ভারতমাতার সেবা করার জন্য তার ভাগ্যে লেখা ছিল। কিন্তু মৃত্যুর পরিস্থিতিতে তার কোনো মৃত্যু ভয় নেই, বরং শহীদ হওয়ার এক আনন্দ হচ্ছিল। কিন্তু কোনো বন্দুকের গুলির আওয়াজ শুনতে পাওয়া যায় না। বাতাসের মধ্য থেকে মাঝে মধ্যেই শশ করে একটা শব্দ শোনা যায়। প্রতাপ চোখ খুলে দেখে যে ব্রিটিশ সিপাহীটি তার কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়েছিল, সেই সিপাহীটি তার পাশে পড়ে মৃত্যুর জন্য কাতরাচ্ছে। ওই সিপাহীটির কপালে গিতে রয়েছে একটা তীর। প্রতাপ জঙ্গলের দিকে তাকাতেই তার চোখে পড়ে সমস্ত জঙ্গল ঘিরে রয়েছে মশালের আলো, আর দূর জঙ্গল থেকে ভেসে আসছে একটা শব্দ, হাড়ে রে 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 রে। ব্রিটিশ পুলিশের একটার পর একটা দেহ লুটিয়ে পড়তে থাকে মাটিতে। জঙ্গলের ভিতর থেকে ঝড়ের বেগে তীর ছুটে আসছে ব্রিটিশ পুলিশদের লক্ষ্য করে, আর তার সাথে হাড়ে রেড়ে শব্দ। প্রতাপের মনে পড়ে রামচরণবাবু বলেছিলেন শিবকালীর জঙ্গলের পূর্ব দিকে সিধু ডাকাত থাকবে। সেই ডাকাতের কাছে তোমরা যদি একবার পৌঁছাতে পারো, স্বয়ং যমদূত এসে দাঁড়ালেও তোমাদের কেউ একটা মাথার চুলও ছিঁড়তে পারবে না। তাহলে এটাই কি সেই সিধু ডাকাতের আড্ডা? প্রতাপের হাতে গুলি লেগেছে, খুব যন্ত্রণা হচ্ছে। মাটিতে ছিটকে পড়ে যাওয়ার সময় তার মাথাতে চোট লেগে তার মাথা ফেটেছে। শরীরের আঘাতে প্রতাপ মুচড়ে পড়ে জ্ঞান হারায়। পরের দিন সকালে প্রতাপের যখন জ্ঞান ফেরে, প্রতাপ দেখে সে একটা খাটিয়ায় শুয়ে আছে। তাকে ঘিরে রয়েছে কিছু হোমরা চোমরা মানুষ। এরা সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না। দিনের বেলাতেও এদের দেখে কোনো বাচ্চা শিশু ভয় কেঁদে উঠবে। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, এই বাবুর দেখছি জ্ঞান ফিরিছে, তোরা এখানেই থাক, আমি সর্দারকে খবর দিয়ে আসি। বাকি দুজন প্রতাপের দিকে হাঁ করে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রতাপ খাটিয়া থেকে উঠে চারপাশটা একটু নজর দিতেই প্রতাপের চোখ থমকে গেল। প্রতাপ দেখে বিরাট বড় এক কালী মূর্তি রয়েছে তার সামনে। কালী মূর্তিটা কিছুক্ষণ আগেই পুজো অর্চনার কাজ শেষ হয়েছে। মা কালীর গলায় লাল জবার মালা, সর্ষের তেলের প্রদীপ ও ধূপ জ্বলছে। মা কালীর মূর্তিটার সামনে প্রায় 10-12 হাত দূরে একটা হাঁড়িকাঠ রয়েছে, সেটা রক্তে ভর্তি। তার পাশে একটা রক্তমাখা খাড়া পড়ে রয়েছে। লাল রক্তে দালানটা পুরো ভিজে রয়েছে। লাল রক্তের স্রোত গড়িয়ে প্রতাপের খাটিয়ার তলায় এসে পৌঁছেছে। প্রতাপের এই অবাক দৃষ্টি চাউনি দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা ওই হোমরা চোমরা মানুষ দুটির মধ্যে একজন বলে উঠল, বাবু, আপনার শরীরের সুস্থর লগে আমাদের সর্দার 2 জোড়া পাটার বলি চড়িয়ে আছে মায়ের কাছে। আর মায়ের কি অপার দয়া দেখেন, বলি চড়ানো মাত্রই আপনি কেমন সুস্থ হয়ে গাইলেন। প্রতাপ বলল, তোমার সর্দারের নাম কি গো? সেই লোকটি চোখ পাকিয়ে ভুরু কুচকে বলে উঠল, যার নাম শুনিলে নীলকর সাহেবদের প্যান্ট ভিজে যায়, যার ভয়ে অত্যাচারী জমিদারদের পিলি চমকায়,
যার নাম শুনিলে বাঘে হরিণে এক ঘাটের জল খায় গো। সে গরিবের বন্ধু, শয়তানের শত্রু, দরিদ্র পীড়িত ক্ষুধার্ত মানুষের মাসি হাসে। সে যেমন গরিব দরিদ্র মানুষের চোখের জল মুছাইতে পারে, তেমনি রুদ্র রূপ ধারণ করি নীলকর জমিদারদের মতো অসুরদের দমন করিতে পারে। গরিব অসহায় দরিদ্র পীড়িত মানুষ তাকে দেবদূত বলে পুজো করে গো। সে মা কালীর উপাসক, যার এক কথায় আমার মতো শত শত মানুষ ওই হাড়ি কাটে গলা রাখতে পারে গো। সে হলো আমার সর্দার, রক্তে মাংসে গড়া সাক্ষাৎ ভগবান গো, ভগবান। সে হলো আমাদের সিধু ডাকাত। প্রতাপের চোখ যায় সামনের দরজায়। প্রতাপ দেখতে পায় লম্বা চওড়া ফর্সা মুখ, কপালে লাল রক্ত তিলক, পরনে সাদা ধুতি, দুই কানে সোনার দুল, লম্বা সুচালো গোঁফ রয়েছে, যাতে সেই ব্যক্তিটির ব্যক্তিত্বে সাহস, দৃঢ়তা এবং কিছুটা কঠোরতা প্রকাশ পায়। সেই ব্যক্তিটি দ্রুত পায়ে এগিয়ে আসে প্রতাপের কাছে, তারপর এক মুখ হাসি নিয়ে বলে, কি ভাই, এখন তুমি কেমন বোধ করছো? হ্যাঁ? প্রতাপের বুঝে নিতে অসুবিধা হয় না যে ইনিই হলেন সিধু ডাকাত। প্রতাপ বলল, হ্যাঁ, এখন একটু ভালোই বোধ করছি। আপনার কথা অনেকবার রামচরণবাবুর মুখ থেকে শুনেছি, এখন আপনাকে দেখার সৌভাগ্য হলো। ভাই, তোমার ডান হাতে গুলি লেগেছে। গুলিটা বেরিয়ে গেছে, কিন্তু ক্ষত শুকাতে একটু সময় নেবে। রামচরণবাবু বলেছিলেন তোমরা নাকি দলে 20-22 জন থাকবে, কিন্তু আমি তো পেলুম তোমাকে একা মাত্র। আর বাকি দলের ছেলেগুলো? প্রতাপ বলল, আমরা সবাই একসাথেই শিবকালীর জঙ্গলের পূর্ব দিকে আসছিলাম, কিন্তু মাঝপথে ব্রিটিশ পুলিশ পিছন থেকে ধাওয়া করে। আমরা সবাই মিলে ব্রিটিশ আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করি, কিন্তু সেটা অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে ওঠে আমাদের কাছে। তখন আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে জঙ্গলের মধ্য দিয়ে আসছিলাম। আমার বাকি সাথীরা হয়তো জঙ্গলের পথ হারিয়েছে বা ব্রিটিশ পুলিশের হাতে শহীদ হয়েছে, এটা আমার অনুমানই বটে, তবে এই সম্বন্ধে আমি নিশ্চিত নই। আপনি একবার খোঁজ নিয়ে দেখতে পারেন। তবে আর একটা খারাপ খবর আছে জানেন, রামচরণবাবু বারুদ বোঝাই যে ট্রাক চালিয়ে জনসন বিল্ডিংয়ের সদর দরজায় আঘাত করেন, সেই ট্রাকের জ্বলন্ত আগুনে তিনিও মারা গেছেন। কিন্তু তার লক্ষ্য সফলতা পেয়েছে। ওই জনসন বিল্ডিং তারই প্রচেষ্টায়, তারই দেখানো পথে ওই জনসন বিল্ডিং ভেঙে গুড়িয়ে গেছে। সিধু ডাকাতের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে ওঠে। তারপর সে বলে, রামচরণবাবু নেই, এ যে বড় দুঃখের কথা গো। কিছুটা দুঃখ, কিছুটা হতাশা, কিছুটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার মতো। যার হাত ধরে এই স্বতন্ত্র দলটা গড়ে উঠেছিল, যে স্বতন্ত্র দলটা ব্রিটিশ পুলিশের শক্ত ভিত নড়িয়ে দিয়েছিল, সেই স্বতন্ত্র দলের প্রধান কারিগর রামচরণবাবুর মৃত্যুতে কালী মন্দিরের দালানে বসে থাকা স্বতন্ত্র দলের ক্রান্তিকারী মানুষগুলোর মনে নিঃসুখ নিস্তব্ধতার মধ্যে এক স্বজনকে হারানো ব্যথা উন্মেষ হচ্ছিল। যার হাত ধরে সিধু ডাকাতি বলো আর প্রতাপের মতো বিপ্লবী বলো স্বাধীনতার আন্দোলনে পথে পা মেলাতে শিখেছে, সেই ব্যক্তিটির বলিদানে সবাই ভরাক্রান্ত। কালী মন্দিরে দালানটি স্বজন হারানোর দুঃখে নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সিধু ডাকাত বলে, ভাই, তুমি তাহলে এখানে বিশ্রাম করো, আমি শিবকালীর জঙ্গলে লোক পাঠাচ্ছি। যদি তোমাদের আরো কোনো সঙ্গী সাথী বেঁচে থাকে, তাহলে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে আনবো। ঠিক 2 দিন পর বিক্রম, অনির্বাণ আর কমলেশের খোঁজ পাওয়া যায়। সিধু ডাকাতের দল তাদের ডেরায় নিয়ে আসে। বিক্রম, অনির্বাণ আর কমলেশের শারীরিক অবস্থা খুব খারাপ। এই 3 জন প্রতাপের সামনাসামনি হতেই এক অজানা আনন্দ তাদের মধ্যে আদান প্রদান হলো। প্রতাপ বলল, তোদের শরীরের কি অবস্থা হয়েছে রে? চোখের তলায় কালি, পা ফেটে রক্ত বেরোচ্ছে, কত রোগা হয়ে গেছিস এই 2-3 দিনে। বিক্রম বলল, আর বলো না,
জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম। এত ঘন জঙ্গল, তার উপর ওই ব্রিটিশ সেনার তাড়ায় পূর্ব দিকের বদলে আমরা পশ্চিম দিকে ছুটেছিলাম। যখন বুঝতে পারলাম আমরা ভুল রাস্তায় এসেছি, তখন প্রায় 100 মাইল পিছিয়ে গেছি। ব্রিটিশের তাড়ায় ছুটতে ছুটতে জুতো হারিয়েছে। শরীরের আর কি দোষ বলো, খাওয়া দাওয়ার তো আর কিছু ছিল না। জঙ্গল ছেড়ে লোকালয়েও উঠতে পারছি না, ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে। তার উপর আবার পচা ভাদ্র মাস, জঙ্গলে কোনো গাছের ফলও নেই। খিদের জ্বালায় ওই কলা পাতা চিবিয়েছি। জানো, আমাদের দলের আর কোনো ছেলে বেঁচে নেই। তোমাকে নিয়ে আমরা এই 4 জন মাত্র বেঁচে আছি। প্রতাপ বলল, লড়াইটা আরও কঠিন থেকে কঠিনতর হচ্ছে রে। নতুন করে আবার দল তৈরি করতে হবে, থামলে হবে না। এই ক্রান্তির আগুনকে নিভতে দিলে হবে না। রামচরণবাবুর স্বপ্নকে আমরা সত্যি করব রে। ওনার বলিদানকে আমরা ব্যর্থ হতে দেব না। তোরা বরং নদীতে গিয়ে স্নান করে আয়, খাওয়া দাওয়া করে বিশ্রাম নে। যতদিন পরিস্থিতি একটু শান্ত না হচ্ছে, ততদিন এখানেই আত্মগোপন করে থাকতে হবে। এইভাবেই 1 সপ্তাহ কেটে যায়। প্রতাপ এখনও ভালোভাবে সুস্থ হয়নি। যাই হোক, একটা বুলেটের জখম তো। কবিরাজ অবশ্য প্রতিদিন এসে দেখে যাচ্ছেন। সিধু ডাকাত প্রতাপের সেবা সুস্থতার কোনো ত্রুটি রাখেনি। সেদিন ছিল শনিবার। প্রতাপ কালী মন্দিরের দালানে খাটিয়ায় শুয়েছিল। হঠাৎ হন্তদন্ত হয়ে সিধু ডাকাত আসে প্রতাপের কাছে। সিধু ডাকাতের মুখে চোখে চিন্তার ভাব। সিধু ডাকাত প্রতাপের কাছে এসে বলে, ভাই প্রতাপ, বড় খারাপ খবর আছে গো। তোমাকে এক্ষুনি এই কালা পাহাড়ি জঙ্গল ছাড়তে হবে। ব্রিটিশ পুলিশ এই কালা পাহাড়ি জঙ্গলের খোঁজ পেয়েছে। খুব দ্রুত বেগে শিবকালীর জঙ্গলের গাছ কেটে রাস্তা তৈরি হচ্ছে। কলকাতা থেকে সেনাবাহিনী এসেছে। তারা বলাই মাঠে তাঁবু খাটিয়ে বিরাট বড় আক্রমণের এক পরিকল্পনা করছে। সব থেকে বড় কথা, 4-5টা কামান এসেছে কলকাতা থেকে। বুঝতেই পারছো, ব্রিটিশ পুলিশ কোমর বেঁধে যখন তখন এই কালা পাহাড়ি জঙ্গল আক্রমণ করতে পারে। তাই বলছিলুম কি, তুমি কদিন তোমাদের গ্রামে পলাশপুরে ফিরে যাও। আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব। তোমার শরীরের অবস্থা ভালো নয়। রামচরণ বাবুর মৃত্যুর পর ক্রান্তিকারী দলের একমাত্র শেষ চিরাগ হলে তুমি। তোমাকেই এই স্বতন্ত্র দলটিকে আবার নতুন করে গড়ে নিতে হবে যে ভাই। তুমি তোমার দলের ওই বাকি 3 জনের নিরাপত্তা নিয়ে কিছু চিন্তা করো না। আমি থাকতে ওদের গায়ে আঁচটুকু আসতে দেব না। আর একটা কথা, ওই যে মা কালীর মন্দির দেখছো, এই মন্দিরের পিছনে একটা নিম গাছ আছে। সেই নিম গাছ ধরে 20 হাত দূরে একটা বকুল গাছ আছে। সেই বকুল গাছের তলায় ছোট বড় 3টে পাথর রাখা আছে। যে বড় পাথরটি আছে, সেই পাথরটি সরিয়ে 10-20 হাত গর্ত খুললে সেখানে একটা বাক্স ভর্তি মোহর রাখা আছে। এই মোহরগুলো রাখা হয়েছিল জাপান থেকে অস্ত্র কেনা হবে বলে। এই মোহরের কথা রামচরণবাবু আর আমি ছাড়া কেউ জানতো না। আজ আমি তোমাকে জানালাম, কারণ আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি এই মোহরগুলো দিয়ে নতুন করে আবার দল তৈরি করতে পারবে। কারণ ক্রান্তিকারী দলের শেষ চিরাগ হলে তুমি। বন্ধু, আর দেরি নয়, চলো আমি তোমাকে গুপ্ত রাস্তা দিয়ে নদীর পাড়ে নিয়ে যাই। সেখানে আমার নৌকা ঠিক করা আছে। সেই নৌকা করে তুমি হরিণপুরে পৌঁছাতে পারবে। তারপর হরিণপুর থেকে গরুর গাড়ি চড়ে পলাশপুর তোমার গ্রামে পৌঁছাতে পারবে। প্রতাপ এক মনে সিধু ডাকাতের কথা শুনছিল। প্রতাপের মনে কল্পনার আঙিনায় এই সিধু ডাকাত একটা নায়কের জায়গা করে নিয়েছিল। ঠাকুমার কাছে ছোটবেলায় প্রতাপ রূপকথার গল্প শুনত। আজকে এই সিধু ডাকাতকে দেখে সেই রূপকথার রাজকুমারের মতো লাগছিল তার। প্রতাপ সিধু ডাকাতের মুখ পানে চেয়ে বলল, দাদা, আমি কি তোমায় একবার প্রণাম করতে পারি? আরে দূর পাগল, আমাকে আবার কেউ প্রণাম করে নাকি? প্রণাম করতে হলে মা ভবানীকে প্রণাম করো। জয় মা ভবানী। প্রতাপ কলাবতী নদী পার করে গরুর গাড়ি চড়ে যখন পলাশপুর গ্রামে এসে পৌঁছালো, তখন সকাল 8টা বাজে। পলাশপুর গ্রাম থেকে তার বাড়ি পৌঁছাতে আরও 8 মাইল পথ তাকে অতিক্রম করতে হবে।
প্রতাপের শরীরের অবস্থা এমনিই ভালো নয়, তার উপর সারা রাত গরুর গাড়িতে চড়ে তার শরীরের অবস্থা আরও বিগড়ে গেছে। গরুর গাড়ি যখন প্রতাপের বাড়ির সামনে এসে পৌঁছালো তখন সকাল 9টা বাজে। গরুর গাড়ি থেকে নেমে বাড়ির সদর দরজায় চোখ পড়তেই প্রতাপের চক্ষু চড়ক কাজ। প্রতাপ দেখে তার বাড়ি ভর্তি লোকজন, বাড়ির ভিতর থেকে মহিলাদের কান্নার আওয়াজ ভেসে আসছে। প্রতাপ প্রথমে কিছুটা থতমত খেয়ে যায়, তারপর ভিড় ঠেলে সদর দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢোকে। প্রতাপ বাড়ির ভিতরে ঢুকে দেখে তার বাবার রুগ্ন দেহটা সাদা কাপড়ে ঢাকা, দালানে শোয়ানো। প্রতাপের বাবার নিথর দেহটার পায়ের কাছে প্রতাপের নতুন মা হাউমাউ করে কাঁদছে। প্রতাপ এই মর্মান্তিক পরিস্থিতির জন্য তৈরি ছিল না। প্রতাপের ভিতরটা কাঁচের দর্পণের মতো চূর্ণ বিচূর্ণ হতে থাকে। প্রতাপ নিজেকে সামলাতে পারে না, বাচ্চা ছেলের মতো কুকড়ে কেঁদে ওঠে। জয় হরি হরি বল, জয় হরি হরি বল, জয় হরি হরি বল, জয় হরি হরি বল। বেণীমাধবপুর শ্মশানে প্রতাপের বাবার শেষ কৃতকার্য সম্পূর্ণ হয়। প্রতাপ আর প্রতাপের ভাই বজেন্দ্র গলায় কাছা দিয়ে শ্বেত বস্ত্র পরে শ্মশানের কিয়কার্য সম্পূর্ণ করে যখন বাড়ি ফেরে তখন সন্ধে ঘনিয়ে গেছে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা এই শ্মশান যাত্রার সঙ্গী হয়েছিল তারা যে যা বাড়ির পথে এগিয়েছে। প্রতাপের ভাই বজেন্দ্র কয়েক মাস আগে ব্রিটিশ পুলিশের অধীনে দারোগার একটা চাকরি পেয়েছে। প্রতাপের বাবা চাইতো না যে তার ছোট ছেলে বজেন্দ্র পুলিশের চাকরি করুক, তাই জন্য ছোট ছেলের সাথে বাবার একটু মতবিরোধী চলছিল। ছোটবেলা থেকেই বজেন্দ্র একটু জেদি ও একরোখা পর্যায়ের, কিন্তু ব্রিটিশ পুলিশের অধীনে চাকরি করার পর থেকে তার স্বভাব ও মানসিকতা কঠোর থেকে কঠোরতর পর্যায়ে চলে গেছে। প্রতাপদের বাড়িটা নিস্তব্ধতা নিরালার আধারে চুপচাপ হয়ে বসে আছে। প্রতাপ তার নিজের দোতলার ঘরে খাটে শুয়ে হেরিক্যানটার দিকে এক মনে তাকিয়ে ছোটবেলায় বাবার সাথে কাটানো সুখ দুঃখ আনন্দের অনুভূতিগুলো স্মৃতির মন্থনে অতীতের আঙিনায় ঘুরে ফিরে দেখছিল। কোনো কান্নার শব্দ ছাড়াই চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে আসছিল প্রতাপের। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে প্রতাপের টনক নড়ে। দাদা, এ দাদা, দরজাটা একবার খোল তো। গুরুগম্ভীর আওয়াজ ভেসে আসে দরজাটির বাইরে থেকে। প্রতাপ দরজাটা খুলে দিতেই দরজা ঠেলে ভিতরে ঢুকে আসে প্রতাপের ভাই বজেন্দ্র। তারপর টেবিলের সামনের কেদারাটা টেনে নিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে প্রতাপের দিকে তাকিয়ে বলে ওঠে, দাদা, তোর সাথে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল ভাই। আমার কাছে খবর আছে তুই তোর কলেজের পড়াশোনা ছেড়ে তুই নাকি ক্রান্তিকারী দলে যোগ দিয়েছিস। সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করতে চাস তোরা। জানিস তো ব্রিটিশ সরকার এই বিপ্লবকে, তোদের এই ক্রান্তিকারী দলকে সন্ত্রাস বলে আখ্যা দিয়েছে। তুই হলি ওই ক্রান্তিকারী সন্ত্রাসের একজন বড় মাথা। মুকুন্দপুরের ঘন জঙ্গলের ভিতরে একটা পুরনো জমিদার বাড়ি থেকে ব্রিটিশ পুলিশ তল্লাশি করে একটা ডায়েরি খুঁজে পেয়েছে, যে ডায়েরিটায় কিছু কবিতা লেখা আছে। আর কবিতাটির ভাবধারা সশস্ত্র অস্ত্রের মাধ্যমে স্বাধীনতা অর্জনের অর্থ বোঝায়। আর এই ডায়েরির হাতের লেখা আমার খুব চেনা। জানিস, এই ডায়েরির হাতের লেখা তোর হাতের লেখার সাথে হুবহু মিলে যায়। প্রতাপ হতবাক হয়ে যায়। তার ভাইয়ের প্রশ্নের প্রত্যুত্তরে সে বলে, শুধুমাত্র হাতের লেখা থেকে চিহ্নিত করা যায় না যে এটা আমার ডায়েরি। দেখ ভাই, আমার মন মেজাজ একদম ভালো নেই। আজকেই বাবা মারা গেছেন, আর আমিও খুব ক্লান্ত। এসব নিয়ে নয় পরে কথাবার্তা হবে। তুই কি আমায় বোকা ভাবিস নাকি দাদা?
ওখান থেকে একটা চিঠিও পাওয়া গেছে, যে চিঠিটা মা তোকে পাঠিয়েছিল। এই চিঠিটায় তোর নাম, ঠিকানা সব কিছু লেখা আছে। ব্রিটিশ পুলিশ তোকে খুঁজছে। তুই জনসন বিল্ডিং ধ্বংসের প্রধান মাথা, আর তোকে ধরার দায়িত্ব পড়েছে আমার ঘাড়ে। তোকে মৃত বা জীবিত যেভাবেই হোক ব্রিটিশ পুলিশের হাতে তুলে দিতে পারলে আমার প্রমোশন, নাম, টাকা, পয়সা, সম্মান কোনো কিছুই আটকাবে না। দেখ দাদা, তোর সাথে আমার রক্তের সম্পর্ক, তোর কোনো ক্ষতি হোক আমি চাই না। তুই ভালোই ভালোই ব্রিটিশ পুলিশের হাতে ধরা দে। তোদের দলে আর কে কে আছে তাদের নাম বলে দে। আমি কথা দিচ্ছি তোর ফাঁসি হবে না, তোর কয়েক বছরের জেল হতে পারে আর কি। তুই ব্রিটিশ পুলিশের রাজ সাক্ষী হয়ে যা। আমি অনেক খোঁজাখুঁজি করেও কোনো ঠিকানা খুঁজে পাচ্ছিলাম না তোর, জানিস। এমনকি তোর কলেজ, তোর বন্ধু বান্ধব, তোর ছাত্রাবাস সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। শেষ পর্যন্ত একটা বড় সুযোগ এসে গেল আমার কাছে, যখন শুনলাম বাবা মারা গেছে। যাই হোক, বাড়ির বড় ছেলে বলে কথা, এখানে তো দাদাকে আসতেই হবে। তখনই আমার মাথায় বুদ্ধি খেলে গেল, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। তোকে যদি একবার ধরে ব্রিটিশ পুলিশের কাছে চালান করে দিতে পারি, তাহলে আমার প্রমোশন আর কেউ রুখতে পারবে না। বজেন্দ্র এতক্ষণ মুখে কথা বলছিল, এবার কোমর থেকে তার রিভলভারটা বার করে প্রতাপকে লক্ষ্য করে। প্রতাপ এতদিন ব্রিটিশ শক্তির সাথে লড়াই করে এসেছে। ব্রিটিশ শক্তি হলো বৈদেশিক শত্রু, বাইরে থেকে আগত শত্রু। আর আজ প্রতাপকে লড়তে হবে তার নিজের রক্তের বিরুদ্ধে, নিজের ভাইয়ের বিরুদ্ধে। প্রতাপের মাথা কাজ করছে না, কি করবে বুঝতে পারছে না। প্রতাপ পাথরের মূর্তির মতো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি যেমন জেগে ওঠে, ঠিক তেমনি প্রতাপ হুঙ্কার ছেড়ে টেবিলের ওপরে থাকা কাঁসারের বাটিটা ছুঁড়ে মারে বজেন্দ্রের হাতে। রিভলভারটা ছিটকে পড়ে দরজা পেরিয়ে খোলা বারান্দায়। বজেন্দ্র ছুটে যায় বারান্দায় পড়ে থাকা রিভলভারটা তুলতে। প্রতাপ সামনে থাকা টেবিলটা ছুঁড়ে দেয় বজেন্দ্রর গায়ে। বজেন্দ্র ছিটকে পড়ে মেঝেতে। দুই দাদা ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি করার চোটে ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। হাতাহাতি থেকে মারামারি, মারামারি থেকে লড়াইটা হিংসাত্মক রূপ ধারণ করে। দুজন দুজনকার রক্তপিপাসু হয়ে ওঠে। দোতলার ঘর থেকে জিনিসপত্র পড়ার শব্দে প্রতাপের মা তারাসুন্দরী দেবী সিঁড়ি বয়ে প্রতাপের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। ঘরের সামনে দাঁড়াতেই তারাসুন্দরী দেবীর পায়ে লোহার রিভলভারটা ঠেকে। এমনি জিনিস আগে কোনো দিন দেখেননি, তাই কৌতূহলবশত রিভলভারটা তারাসুন্দরী দেবী হাতে তুলে একবার দেখেন। বাচ্চাদের খেলনার মতো, কিন্তু এটা বাচ্চাদের খেলনার জিনিস নয়, যথেষ্ট ভারী রয়েছে। প্রথমে বুঝতে পারেননি, পরে বুঝতে পারেন আসলে এটা কী জিনিস। তারপর ঘরের ভিতরে চোখ যেতেই তিনি দেখতে পেলেন তার আদরের দুই ছেলে মারামারি করছে। মারামারি করতে করতে এতটাই উত্তেজিত হয়ে উঠেছে যে দুজন দুজনকার রক্তপিপাসু হয়ে উঠেছে। আর এই মারামারি করতে করতে ঘরের জিনিসপত্র দুমদাম শব্দে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আর এই শব্দ শুনেই নিচের ঘর থেকে তারাসুন্দরী দেবী ওপরে ছুটে আসেন। তিনি এমনি পরিস্থিতিতে কিছুটা কৌতূহল, কিছুটা ভয় মাখানো স্বরে চিৎকার করে বলে ওঠেন, এটা কি করছিস তোরা? দুই দাদা ভাই মিলে এটা কি করছিস রে? মায়ের উপস্থিতিতে দুই ভাই লড়াই থামিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তারাসুন্দরী দেবীর হাতে রিভলভারটা বজেন্দ্র দেখতে পেয়ে বলে ওঠে, মা, মা, তোমার হাতের রিভলভারটা আমায় দাও। আমি তোমার নিজের ছেলে, আর ও হলো সৎ ছেলে, সৎ। জানো মা, তুমি জানো ও হলো একজন ক্রিমিনাল, ও একজন সন্ত্রাস। তোমাদের মিথ্যে কথা বলেছে ও। জানো তোমার বড় ছেলের কাণ্ড জানো? কলেজে পড়ার নাম করে একটা বিপ্লবী দলে যোগ দিয়েছে, যে দলটা বিপ্লবের নামে মানুষ খুন করে, মানুষ খুন করে ও।
তোমরা যে মাসে মাসে পয়সা পাঠাতে ওই সব পয়সা নোংরা সন্ত্রাসের কাজে ব্যবহার করতো, মানুষ খুন করতো তোমার ছেলে। জানো, তুমি জানো? জিজ্ঞাসা করো তোমার বড় ছেলেকে। দাও মা, দাও, রিভলভারটা আমায় দাও, ওকে আমি অ্যারেস্ট করব, থানায় ভরবো। ওর মতো সন্ত্রাস এই সমাজে থাকলে সমাজের মানুষের ক্ষতি ছাড়া কোনোদিন ভালো হবে না। কিরে প্রতাপ, তোর ভাই এসব কি বলছে? এটা কি ঠিক? বাবা, তুই মানুষ খুন করিস? তুই সন্ত্রাস? আমি তোর মুখ থেকে একবার শুনতে চাই বাবা। কিরে ও বড় খোকা, চুপ করে থাকিস নে, বল না বাবা, বল। ব্রজেন্দ্র যা বলছে সেগুলো কি ঠিক? ঠিক কি বেঠিক সেটা আমি বলতে পারবো না মা। তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন রাস্তাটা ঠিক আর কোনটা ভুল। তুমি বারবার চিঠিতে জানতে চাইতে না আমি কেমন আছি, আমি কি করছি। কেন আমি বারবার তোমার চিঠির উত্তর দিইনি? এই জন্য, কারণ আমি তোমাকে মিথ্যে কথা বলতে পারবো না মা। তাই জন্য আমি তোমাকে কোনো চিঠি পাঠাতাম না। তুমি যখন জানতে চাইছো, শোনো তাহলে। মাগো, আমাদের বাড়িতে যদি একটা হিংস্র জন্তু ঢোকে তাহলে আমরা কি করব? তাকে নিশ্চয়ই তাড়িয়ে দেব, নয়তো মেরে দেব, তাই না? ওই ব্রিটিশ সরকার আমাদের দেশে এসেছিল বাণিজ্য করতে, আর তারাই এখন রাজা হয়ে বসেছে। আমাদের সংস্কার সংস্কৃতির সাথে ওদের রুচিবোধ মেলে না। ওরা আমাদের পিষে মেরে আমাদের ধনসম্পদ জাহাজে বোঝাই করে ওদের দেশে নিয়ে যাচ্ছে। গরিব দরিদ্র চাষিদের জোর করে নীল চাষ করাচ্ছে। নীল হলো একটা বিষের মতন। যে জমিতে একবার নীল চাষ হয় সে জমিতে আর কোনোদিন ফসল ফলে না। তাঁতির ঘর থেকে কাপড় বিক্রি হয় না। বিদেশের বাজার থেকে আসা সস্তা কাপড়ে সারা বাজার ছেয়ে গেছে। ওরা আমাদের দেশের ভালো চায় না, আমাদের দেশকে ধ্বংস করতে চায়, আমাদের দেশের ধনসম্পদ লুট করতে চায় ওরা। যখন কলেরা, প্লেগের মতো মহামারী হয়, যখন রোদের তাপে মাটির ফাটল ধরে, বৃষ্টির জলে যখন ঘর ভাসে, তখন ব্রিটিশ সরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে মরণ খেলা দেখে। একবার ওই চাষির কথা ভেবে দেখো। ওই গরিব দরিদ্র চাষি নিজের জমি, বাপ ঠাকুরদার মাতৃভূমি, সেই জমিতে ওই গরিব চাষা ধান ফলাতে পারে না। তাকে নাকি নীল চাষ করতে হবে, নয়তো তার পিঠে পড়ে চাবুকের বাড়ি, তার ঘরে আগুন লাগে, বন্দুকের গুলি ওই চাষার বুক ঝাঁঝরা করে দেয়। ভেবে দেখো মা সেই মানুষগুলোর কথা। সেই চাষার বিধবা বউ দুধের বাচ্চা কোলে নিয়ে ছেঁড়া ফাটা শাড়ি পরে তোমার এই ঘরের দালানে এসে ভিক্ষা চায়। ভাত চায় না, টাকা চায় না, চায় শুধু একটুখানি ফ্যান। তুমিও আমার মা, আর তোমার বাড়িতে যে ভিক্ষা করতে এসেছে সেও কারোর মা। আমি যেমন তোমার ছেলে, তারও কোলে রয়েছে একটা দুধের শিশু। সে মায়ের পেটে খাবার জোটে না, বুকের দুধ শুকিয়ে গেছে কবে, খিদের জ্বালায় কাঁদছে ছেলে। সেই মা যখন তোমার দালানে এসে চাইছিল একটুখানি ফ্যান, তুমি কেন সেই বিধবা ভিক্ষুকটাকে দালানে বসে খাইয়েছিলে, হাতে গুজে দিয়েছিলে 10টা টাকা, বাচ্চা শিশুটাকে দিয়েছিলে 1 বাটি দুধ। আমি তখন কলেজের ছুটিতে বাড়িতে এসেছি, আমি দালানে বসে দেখছিলাম। বুকটা ফেটেছিল সেদিন আমার। যে পাপী, যে শয়তান, যে নরকের কীট ওই দরিদ্র পীড়িত মানুষগুলোর মুখ থেকে অন্ন গ্রাস কেড়ে নিয়েছে, নিষ্পাপ শিশুর মুখ থেকে হাসি কেড়ে নিয়েছে। যে ব্রিটিশ শয়তান ওই বাচ্চা শিশুটির বাবা মাকে কেড়ে নিয়ে তাদের ঘর বাড়ি পুড়িয়ে তাকে করেছে অনাথ। সেই পাপী, সেই শয়তান, সেই নরকের কীট, সেই ব্রিটিশ সরকারকে তোমার কি করা উচিত? তুমি কি তাকে বাড়িতে ডেকে এনে আদর যত্ন করে থালা ভর্তি মন্ডা মিঠাই খাওয়াবে মা? সাধারণ মানুষের কষ্ট দেখে, তার চোখের জল দেখে, কোনো মানুষের রক্ত দেখে যদি কারোর মুখে হাসি ফোটে, সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না, সে হলো শয়তান। আর এই অসুর দমন করাকে সন্ত্রাস বলে না, বলে বিপ্লব। মা দুর্গা যেমন অসুরকে দমন করেছিল, রাম যেমন রাবণকে বধ করেছিল, কৃষ্ণ যেমন কংসকে বধ করেছিল, আর এই ব্রিটিশ শয়তানকে বধ করতে আমাদের মতো ক্রান্তিকারী বিপ্লবের উদয় হয়েছে। অসুর দমন করা পূর্ণতা, যা আমাদের শাস্তে বলে। আমি বিপ্লবী, আর আমার এই কাজের জন্য গর্ব হয়। এইটুকু কথা মনে রেখো মা।
গরিব দরিদ্র পীড়িত ক্ষুধার্ত মানুষের চোখের জলে স্বয়ং ভগবানও টলে যায়। আমি মরতে রাজি আছি, কিন্তু ওই ব্রিটিশের হাতে ধরা দিতে পারবো না। তোমার যদি মনে হয় আমি ভুল রাস্তায় যাচ্ছি, আমি সন্ত্রাস, আমি অন্যায় করছি, তাহলে তোমার হাতের রিভলভার দিয়ে আমায় শেষ করে দাও। আমি মরতে রাজি আছি, কিন্তু আমি ভাইয়ের হাতে ধরা দিতে পারবো না মা। হয়তো তুমি আমায় পেটে ধরনি ঠিকই, কিন্তু আমি তোমাকে মা ছাড়া অন্য কিছু ভাবি না, আর ভবিষ্যতে ভাববও না। তারাসুন্দরী দেবী চুপ করে পাথরের মতন দাঁড়িয়ে যায়। সীতা যেমন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তারাসুন্দরী দেবীও দুই ছেলের মাঝে, দুই পথের মাঝে এক বিরাট পরীক্ষার সামনে তাকে দাঁড়াতে হয়েছে। একদিকে স্বতন্ত্র বিপ্লব, স্বাধীনতা, জন্মভূমি, আর অন্যদিকে সন্তান স্নেহ, রক্তবন্ধন সম্পর্ক, মায়ার বাঁধন। কি করবেন আর কি করবেন না, কি বলবেন আর কি বলবেন না, বিরাট দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারাসুন্দরী দেবীর ভিতরটা তোলপাড় হচ্ছে। তারাসুন্দরী দেবীর চমক ভাঙে বজেন্দ্রর কথায়। কি ভাবছো মা? আমি তোমার নিজের ছেলে, আমার অধিকার সব থেকে বেশি তোমার কাছে। আর ও হলো তোমার সৎ ছেলে, ওর কথা তুমি চিন্তা করো না। গুলি চালাও মা, শেষ করে দাও ওই সন্ত্রাসটাকে। তুমি না পারলে আমাকে দাও বন্দুকটা। ওকে ধরে দিতে পারলে আমার প্রমোশন হবে, আমার নাম ডাক হবে, আমার মাইনে বাড়বে। দাঁড়িয়ে থেকো না মা, বন্দুকটা আমায় দাও। এই বলেই বজেন্দ্র রেগে গর্জন করে ওঠে। তার চোখে পড়ে দেয়ালে ঝোলানো তরোয়ালটির ওপর। আগেকার দিনে জমিদার বাড়ির দেয়ালে পূর্বপুরুষদের ব্যবহৃত তরোয়াল ঘরের দেয়ালে টাঙিয়ে রাখা হতো। বজেন্দ্র দেয়াল থেকে তরোয়ালটা নিয়ে তরোয়ালের খাপ থেকে তরোয়ালটা বার করে প্রতাপের উপর হামলে পড়ে। প্রতাপ বজেন্দ্রর হঠাৎ আক্রমণে ধরাশায়ী হয়ে মাটিতে পড়ে। প্রতাপের ডান হাতে ও মাথায় আগে থেকেই চোট লেগেছিল। প্রতাপ লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। বজেন্দ্রর এক ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়ে প্রতাপ। বজেন্দ্র হাতের তরোয়ালটা ওপরে তুলে প্রতাপের বুক লক্ষ্য করে বসাতে যাবে। তারাসুন্দরী দেবী চিৎকার করে ওঠেন, এ বজেন্দ্র, এ কি করছিস তুই? তরোয়াল নাবা বজেন্দ্র, তরোয়াল নাবা, ওটা তো দাদা, সর্বনাশ হয়ে যাবে। বজেন্দ্র কথা শোন, কথা শোন বলছি। বজেন্দ্র তরোয়াল নামাবি? বজেন্দ্র রাখ, রাখ তরোয়াল রাখ। এ কি করছিস বজেন্দ্র? বজেন্দ্র তরোয়ালটা রাখ, বজেন্দ্র তরোয়ালটা রাখ, বজেন্দ্র। এমন সময় পিছন থেকে বন্দুকের গুলি গর্জন করে ওঠে। বন্দুকের জ্বলন্ত গুলিটা বজেন্দ্রর শরীর ভেদ করে চলে যায়। বজেন্দ্র পিছন থেকে অবাক দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। তখনও রিভলভারের মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বজেন্দ্র কিছু বলতে চাইছে তার মাকে, কিন্তু তার ঠোঁট আড়ষ্ট হয়ে আসছে, চোখ অন্ধকার হয়ে আসছে, পাটা কেঁপে ওঠে। তারপর শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। তারাসুন্দরী দেবী কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, যা রে প্রতাপ যা, জন্মভূমি তোকে ডাকছে, তুই যা। প্রতাপ তুই যা, জন্মভূমি তোকে ডাকছে, তুই যা। প্রতাপ তুই যা। প্রতাপ মেঝে থেকে উঠে আস্তে আস্তে পা বাড়ায়। প্রতাপ একবার তার মায়ের মুখের দিকে তাকায়। কি বলবে, কি সান্ত্বনা দেবে, কি বোঝাবে সে বুঝতে পারে না। সে বোবা মুখে পা বাড়ায় সিঁড়ি থেকে দালানে, দালান থেকে সদর দরজার দিকে। নিস্তব্ধ রাতে আম গাছের শুকনো পাতা মারিয়ে পথ চলার শব্দ ভেসে আসে। হঠাৎ প্রতাপ থমকে দাঁড়ায়। তার কানে আসে ওপরের দোতলা ঘর থেকে তার মায়ের চিৎকার করা কান্নার শব্দ। প্রতাপ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর আবার পথ চলা শুরু করে। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। গল্পের লেখক ও গল্প পাঠে আমি তথা সংখ্যা নারায়ণ। তারাসুন্দরী দেবীর চরিত্রে রয়েছেন রীতা ঘোষ। আজ তাহলে আসি, আবার দেখা হবে ঠিক শনিবার রাত্রি 8:30টায়। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।